হ্যালো ফ্রেন্ডস, সো আমাদের সেকেন্ড পার্ট অফ অ্যাটমিক রেডিয়াসে আমরা চলে এসেছি। এবার আমরা পড়ব ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটমিক রেডিয়াস। একটু যদি রিক্যাপিচুলেট করে নিই তাহলে আমরা পড়েছি কোভ্যালেন্ট রেডিয়াস, আমরা পড়েছি ভ্যান ডের ওয়াল রেডিয়াস যেটা আমরা শুধুমাত্র নোবেল গ্যাসের জন্য ব্যবহার করে থাকি, এবং তার সাথে আমরা পড়েছি মেটালিক রেডিয়াস, যেগুলো আমরা মেটালিক এলিমেন্টস লাইক সোডিয়াম অ্যাটম এর যদি কোনো একটা ক্রিস্টাল টাইপের হয় তাহলে কিভাবে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটমিক সাইজ বার করতে হবে সেটা আমরা শিখে গেছি। এবার আমরা যাব পিরিয়ডিক ট্রেন্ডসে, মানে পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক সাইজ কিভাবে ভ্যারি করে, তো সেটা বোঝার আমরা চেষ্টা করব। এবং ডেফিনেটলি তোমাদের যেন কোনো সমস্যা না হয়, আলটিমেটলি কোনো রকম কোনো কোশ্চেন করতে সেটা আমাদের এনশিওর করতে হবে। সো আমরা সেটা একসাথে এনশিওর করব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। সো এগিয়ে চলি আমরা তাহলে এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটমিক রেডিয়াস। প্রথমেই তোমাদের বলে দিই কি কি ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। কি কি ফ্যাক্টরটাকে বুঝতে হবে, তারপরে কিভাবে অ্যাফেক্ট করছে পরে বুঝবো। নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে হলো নিউক্লিয়ার চার্জ। সো এই চ্যাপ্টারের পর থেকে নিউক্লিয়ার চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করব? আমরা ডিনোট করব জেড দিয়ে। হোয়াট ইজ নিউক্লিয়ার চার্জ? আগে এটা বুঝে নিই হোয়াট ইজ নিউক্লিয়ার চার্জ। দেখো, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এর মধ্যে নিউট্রনের কোনো চার্জ হয় না, আর প্রোটনের চার্জ হয়। কি চার্জ হয়? পজিটিভ চার্জ। তাহলে নিউক্লিয়ার চার্জ মানে সেই নিউক্লিয়াসের চার্জ। সো নিউক্লিয়াসের চার্জ কত হবে? তাহলে পজিটিভ চার্জ হবে। কার জন্য হচ্ছে? প্রোটনসদের জন্য হচ্ছে। তার মানে কটা প্রোটন? ধরো জেড দিয়ে আমরা প্রোটনটাকে ডিনোট করি, অ্যাটমিক নাম্বারটাকে, তাই জন্যই এটা জেড করা আছে। তাহলে এটাকে আমরা সিম্পলি বলতে পারি এটা কিছুই না, এটা হলো নিউক্লিয়ার চার্জ। কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ প্রোটনস। এই প্রোটনসদের যে চার্জটা হচ্ছে সেটাকেই আমরা নিউক্লিয়ার চার্জ বলবো। তার মানে প্রোটনিক চার্জ ইজ নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, নিউক্লিয়াসের ভেতরে চার্জ কে দিচ্ছে? প্রোটনস দিচ্ছে, এবং তার যে টোটাল চার্জ সেটা হবে নিউক্লিয়ার চার্জ। আশা করি এবার নিউক্লিয়ার চার্জ কী জিনিস সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা যদি একটা অ্যাটম দেখি, জাস্ট আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। তাহলে এখানে আছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে, এটা ধরো আমি এন দিয়ে ডিনোট করলাম নিউক্লিয়াস, আর এখানে আছে আমার অরবিট। ঠিক আছে, সো নিউক্লিয়াস কী করবে? অরবিটের এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে যত এখানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন বাড়বে ততই অ্যাট্রাকশান পাওয়ার বাড়বে, তাই তো? তাহলে কি হবে? যত এই জেডটা বাড়বে তত কি বাড়ে? তত অ্যাট্রাকশান বাড়ে। অ্যাট্রাকশান টুয়ার্ডস, লেখো ভালো করে, অ্যাট্রাকশান টুয়ার্ডস কে? টুয়ার্ডস ইলেকট্রনস। ইলেকট্রন বাড়বে, কী হবে? বাড়বে। এটা যেই বাড়বে তাহলে এই অরবিটটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে, আর অরবিট যদি নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে সাইজ কি হবে? সবাই বলো, কমে যাবে। কারেক্ট। সো তাহলে সাইজ কমে যাবে। অরবিট যদি নিউক্লিয়াসের কাছে চলে আসে তাহলে সাইজ কমে যাবে। তাহলে নিউক্লিয়ার চার্জ কি করে? নিউক্লিয়ার চার্জ সাইজ কমানোর চেষ্টা করে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, নিউক্লিয়ার চার্জ সাইজ কমানোর চেষ্টা করে। ঠিক আছে, নাম্বার টুতে আসি। নাম্বার টুতে আমরা কি আলোচনা করব? নাম্বার টুতে আমরা আলোচনা করব নাম্বার অফ শেলস। এটাতে খুব একটা বেশি কিছু বোঝার নেই। নাম্বার অফ শেল যদি বাড়ে তাহলে ডেফিনেটলি সাইজ অফ দ্য অ্যাটম বাড়বে। তাহলে নাম্বার অফ শেল বাড়লে সাইজ কিন্তু অ্যাটমের বাড়ার চান্স, তাই তো? সাইজ অ্যাটমের বাড়ার চান্স আছে, ডেফিনেটলি বাড়বে। একটা শেল যদি বেড়ে যায় সাইজ তো ডেফিনেটলি বাড়বে। ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্যাট আউটার মোস্ট ইলেকট্রন বেড়ে যাবে, তাহলে সাইজ বাড়বে। সো লেটস কিপ ইট ভেরি সিম্পল, নাম্বার অফ শেল বাড়লে সাইজ বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট। নাম্বার থ্রি, এটা নিয়েও তোমাদের একটু আলোচনা করা দরকার। যদি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বাড়ে তাহলে কি হবে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি বাড়ে তাহলে কিন্তু মনে রাখবে ইলেকট্রনের মধ্যে কি হয়? রিপালশন বাড়ে। রিপালশন বিটুইন ইলেকট্রনস, রিপালশন বিটুইন ইলেকট্রনস বেড়ে যায়। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যত বাড়বে তত রিপালশন বিটুইন ইলেকট্রনস বেড়ে যাবে, আর যদি রিপালশন বিটুইন ইলেকট্রনস বেড়ে যায় তাহলে it tends to increase size.
আশা করি কারো কোনো রকম সমস্যা এটাতে অ্যাটলিস্ট থাকা উচিত না। এরপরে আর একটা জিনিস আমরা পড়ব, যেটা মোস্ট প্রবলি তোমরা অ্যাটমিক স্ট্রাকচারেও পড়ে এসেছো, সেটা হলো শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট নিয়ে একটু আলোচনা আমাদের করা উচিত। না, এবার ওই বাজে আলোচনাটা করব না, এবার ভালো আলোচনা করব, ঠিক আছে? শিল্ডিং এফেক্ট নিয়ে ভালো আলোচনা। তো প্রথমে একটা জিনিস আমরা জেনে রাখি যে শিল্ডিং এফেক্ট যদি বাড়ে তাহলে সাইজ বাড়বে। এটা একটুখানি বিস্তারে আলোচনা করতে হবে আমাদের, ঠিক আছে? চলো, ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে কি হবে? এই ইলেকট্রনটা নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো এই অ্যাটমটাতে এখানেও একটা ইলেকট্রন আছে, তাহলে এইটাকেও তো অ্যাট্রাক্ট করবে, অথবা ধরো এখানে আছে এটাকেও অ্যাট্রাক্ট করবে। তো প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফার্স্ট যদি হয় একটা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম যদি তুমি নাও, দিস ইজ এ সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম, তখন কিন্তু নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এবার কি হচ্ছে, দ্য ইলেকট্রন ইজ অ্যাট্রাক্টেড, এখানে কি হচ্ছে লেখো, ইলেকট্রন ইজ অ্যাট্রাক্টেড by complete nuclear charge। তাহলে এই একটা ইলেকট্রনের জন্য টোটাল নিউক্লিয়ার চার্জটা তুমি পাচ্ছ অ্যাভেলেবেল, ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তো সেটা হচ্ছে না। এখানে কিন্তু এই নিউক্লিয়ার চার্জ গেটস ডিভাইডেড ইন্টু 3 ইলেকট্রনস, তাই না? তাহলে এখানে আমাদের একটা নতুন কনসেপ্ট আসে যেটাকে বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ অরিজিনাল নিউক্লিয়ার চার্জ মাইনাস, মানে একটা ইলেকট্রন হলে যে নিউক্লিয়ার চার্জটা হতো, মাইনাস এইটা। এটা কি? এটা হলো শিল্ডিং ফ্যাক্টর। শিল্ডিং ফ্যাক্টর কি জিনিস? এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা তো আমরা বুঝতে পারছি যে নিউক্লিয়াস এখন 3টে ইলেকট্রনকে টানছে, তো ডেফিনেটলি 3টে ইলেকট্রনকে টানার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু একটা ইলেকট্রনের জন্য কমে যাচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে ইলেকট্রনগুলো আছে এদের মধ্যে কিন্তু রিপালশন হচ্ছে। এই ইলেকট্রনগুলোর মধ্যে কি হচ্ছে? রিপালশন হচ্ছে। তাহলে নর্মালি দেখো একটা ইলেকট্রন থাকলে তো শুধু টান ছিল, সাথে এই রিপালসিভ ফোর্সটা ছিল না। এবার কি হচ্ছে, যখন মাল্টি ইলেকট্রন সিস্টেম হচ্ছে, যেটা আমরা এখানে করলাম, আমরা এখানে কি সিস্টেম পড়ছি? মাল্টি ইলেকট্রন সিস্টেম। যখন মাল্টি ইলেকট্রন সিস্টেম হচ্ছে তখন কি হচ্ছে, তখন কিন্তু এই রিপালশনটা একটা রোল প্লে করছে, রোল অফ ইন্টার ইলেকট্রনিক রিপালশন। আর এই ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য এই যে ওভারঅল যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে যাচ্ছে একটা ইলেকট্রনের, তো তার জন্য হচ্ছে কি, তার জন্য আলটিমেটলি যে আউটার মোস্ট ইলেকট্রনটা তার যতটা একার অ্যাট্রাকশন পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছে না। ওভারঅল দ্য সাইজ, তো বলতে পারি আমরা ওভারঅল অ্যাট্রাকশন ডিক্রিজ করে যাচ্ছে। এই ওভারঅল অ্যাট্রাকশন যদি ডিক্রিজ করে তাহলে সাইজ বেড়ে যাবে, ঠিক আছে? তো আমার কাছে যখন একটাই ইলেকট্রন ছিল, পান ইন্টেন্ডেড, আমার কাছে যখন একটাই ইলেকট্রন ছিল আমি ওই একটা ইলেকট্রনকেই জড়িয়ে বেঁচেছিলাম। কিন্তু পান ইন্টেন্ডেড আমার কাছে যখন 3টে ইলেকট্রন আছে তখন তো আমার কাছে ভাই অপশান বেশি। অপশান বেশি থাকলে আমি কেন একটা ইলেকট্রন নিয়ে সারা জীবন সংসার করব? সেটা তো করা উচিত হবে না। তাই জন্য বেচারা ইলেকট্রন হ্যাজ টু সাফার। ইটস জাস্ট এ গেম অফ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই।
so nothing personal. Okay, next. এবার এই শিল্ডিং এর নিয়ে আরেকটা ছোট্ট জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যেটা তোমরা আবারও বলছি অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, সেটা হলো এই শিল্ডিংটা সব থেকে ভালো কোন ইলেকট্রন করে? s orbital electron shields better than p, better than d, better than f. মানে যদি কোনো ধরো একটা অ্যাটম আছে, আমি কথার কথা বললাম এখানে অনেকগুলো অরবিট আছে, ঠিক আছে, তো এখানে কোনো একটা অরবিটে একটা ডি ইলেকট্রন আছে, তার বাইরে হতে পারে একটা এস ইলেকট্রন আছে, কিন্তু এই ডি ইলেকট্রন ইজ এ ভেরি পুয়ার শিল্ডার, মানে এ খুব একটা শিল্ড করতে পারে না নিউক্লিয়াসকে, খুব একটা শিল্ড করতে পারে না। আর শিল্ড না করতে পারার জন্য কি হয়, নিউক্লিয়াসের চোখ চলে যায় বাইরের সুন্দরী এস অরবিটালের দিকে, নিউক্লিয়াসের চোখ চলে যায় বাইরের সুন্দরী এস অরবিটালের দিকে, এবং নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস এস অরবিটালকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে যদি ডি অথবা এফ মাঝখানে থাকে তবে, বিকজ ডি অ্যান্ড এফ আর ভেরি মাচ ওয়েল নোন ফর দেয়ার পুয়ার শিল্ডিং, তারা একেবারে শিল্ড করতে অলমোস্ট পারে না, এফ তো খুবই বাজে, ডিও বাজে, দুজনেই ভেরি পুয়ার শিল্ডিং দেখায়, এবং সেই জন্য কি হয়, আমার কাছে ডি আর এফ ইলেকট্রন থাকলেও আই এম ভেরি সরি, আমাকে ওই যে এস ইলেকট্রনটা ওই দিকে তাকাতেই হয়, বিকজ ডি অ্যান্ড এফ ডাজেন্ট টেক কেয়ার অফ মি, আই হ্যাভ টু গো ফর এস ইলেকট্রন, ঠিক আছে। সো এই পুয়ার শিল্ডিংয়ের জন্য আমি বাইরের ইলেকট্রনদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, যদি ভালো শিল্ডিং করতো আমি দেখতামই না বাইরে, কিন্তু পুয়ার শিল্ডিংয়ের জন্য আমি বাইরের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, আর এই বাইরের ইলেকট্রনকে যখন আমি অ্যাট্রাক্ট করছি তখন আমার সাইজ ছোট হয়ে যাচ্ছে। ডি অ্যান্ড এফ থাকলে আমার পুয়ার শিল্ডিং হবে এবং অ্যাটমের সাইজ ছোট হবে। হ্যাঁ, বোঝা গেল? সাইজটাকে কমানোর চেষ্টা করবে। তো এটা এগুলো না সব টেন্ডস টু ডিক্রিজ সাইজ। এবার এখানে একটা প্রশ্ন আসা উচিত তোমাদের, এই টেন্ডস টু কথাটা কেন লিখছো? কেন লিখছি বাবা, দেখো একটা ফ্যাক্টর পড়লাম, দুটো ফ্যাক্টর পড়লাম, তিনটে ফ্যাক্টর, চারটে ফ্যাক্টরই তো সাইজকে বাড়াচ্ছে না, অথবা চারটে ফ্যাক্টর আমি এটাও বলতে পারি না যে চারজনই সাইজটাকে কমাবে। সো একে অপরকে ক্যান্সেল আউট করার একটা বিষয় আছে, তাহলে সবাই তার নিজের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবে। নিউক্লিয়ার চার্জ বাড়াচ্ছ, সাইজ কমানোর চেষ্টা করবে, ভ্যালেন্স ইলেকট্রন বাড়াচ্ছ, সাইজ বাড়ানোর চেষ্টা করবে, শিল্ডিং এফেক্ট বাড়ালে সাইজ বাড়ানোর চেষ্টা করবে, শিল্ডিং এফেক্ট কমালে সাইজ কমানোর চেষ্টা করবে। সো এই সব কটা ফ্যাক্টরের একটা কম্বাইন্ড এফেক্টে আমাদের ফাইনাল অ্যাটমিক সাইজের ট্রেন্ডসটা আসবে। আগে যেমনি আমরা শুধু ক্লাস 9-10-এ যারা পিরিয়ডিক টেবিল করেছো তারা কি করেছো, ও চলো পিরিয়ডে নিউক্লিয়ার চার্জ বাড়ছে তার মানে সাইজ কমবে, এতটা ইজি কিন্তু এবার হবে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সো সেইগুলোকে নিয়ে একটু বিচার বিবেচনা করতে হবে। প্রথম কথা, আমরা সবকটা ফ্যাক্টর বুঝেছি কি বুঝিনি সেটা প্রথমে আমাকে বলো, যে আমরা সবকটা ফ্যাক্টর বুঝেছি কি বুঝিনি। যদি আমরা সবকটা ফ্যাক্টর অলরেডি বুঝে গিয়ে থাকি, আমাদের টেনশন করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ আমরা পড়বো। স্টেপ বাই স্টেপ যখন আমরা যাব তখন কি হবে, তখন আস্তে আস্তে আমাদের এই সব জিনিসটা, নতুন যে জিনিসগুলো শিখছি সেইগুলো সেইভাবেই আমার মাথায় ইনগ্রেন হয়ে যাবে যেভাবে আমার ক্লাস 9-10-এ হয়েছিল, ঠিক আছে। সো আপাতত চারটে ফ্যাক্টরস কিভাবে কাকে এফেক্ট করছে এটা আমার কাছে ক্লিয়ার। আই এম কামিং টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ অ্যাক্রস দ্য পিরিয়ড হোয়াট উইল বি দ্য এফেক্ট, ঠিক আছে। সো আমরা এবার পড়বো অ্যাক্রস দ্য পিরিয়ড। চলো, অ্যাক্রস পিরিয়ড। সো এখানে আমরা একটা গ্রাফ নেব এনসিইআরটি, যেটা বুঝবো পুরোটা, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে। চলো, এটাতে রেডিয়াস, উপরের দিকে রেডিয়াস বাড়ছে, আর এদিকে হলো অ্যাটমিক নাম্বার বাড়ছে অ্যাক্রস দ্য পিরিয়ড। আমরা নিচ্ছি লিথিয়ামের যে পিরিয়ডটা আছে সেটাকে। সো লিথিয়াম আমরা জানি যে কোনো, আচ্ছা আস্তে আস্তে আগে গ্রাফটা করে নিই, তারপরে কোনটা কি জানি পরে আসছে। লিথিয়াম, তারপরে এখানে আছে
বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে আছে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। এই হলো আমার টোটাল গ্রাফ। ঠিক আছে, এই হলো আমাদের গ্রাফ। ঠিক আছে, সো এই গ্রাফ দেখো, গ্রাফ তো তুমি বলবে স্যার এই তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। পিরিয়ডে আমরা বুঝে গেলাম যে বাদিক থেকে ডান দিকে যখন আমরা পিরিয়ডে যাই, বিকজ লিথিয়াম মানে হচ্ছে হলো বেসিক্যালি কটা ইলেকট্রন আছে আমার লিথিয়ামে? 3টে। সো 1s1 1s2 সরি 1s2 2s1। ঠিক আছে, সো এখান থেকে একটা করে ইলেকট্রন বাড়ছে এবং ফাইনালি আমি এখানে আসছি ফ্লুরিনে, দ্যাট ইজ 1s2 2s2 2p5। আমরা নোবেল গ্যাসটা কেন নিলাম না? আমরা জানি নোবেল গ্যাসের রেডিয়াই যেটা হয় সেটা কি, সেটা হলো আমার ভ্যান ডের ওয়াল রেডিয়াই। সো ডেফিনেটলি ওটা একটা বিশাল বড় জাম্প নেবে, তো সেই জন্য আমরা গ্রাফে ওটাকে নিইনি। এবার প্রশ্নতে আমরা চলে আসি, সেই যে আমরা কথাটা বলছিলাম যে ট্রেন্ড তো আমরা বুঝে গেছি যে লিথিয়াম থেকে ফ্লুরিন অবধি কি হচ্ছে, সাইজ কমছে। তো প্রথম কথা, তাহলে পিরিয়ডে আমি ফার্স্ট আমার পয়েন্ট যেটা পাচ্ছি, সাইজ ডিক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড, সাইজ কমছে। কেন কমছে? তার এক নম্বর কারণ হচ্ছে হলো জেড বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাই না? নিউক্লিয়ার চার্জ বাড়ছে, আর শেলস কি থাকছে, শেলসের যে নাম্বার থাকছে সেটা কিন্তু সেম থাকছে। তাই জন্য কি হচ্ছে, এখানে সাইজের পুরো ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে? সাইজের ফ্যাক্টর, সরি, সাইজ বাড়বে কি কমবে কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে নিউক্লিয়ার চার্জের উপরে। ঠিক আছে, এবার প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে আর একটা জিনিস, গ্রাফটাকে স্টাডি করতে হবে, স্টাডি না করলে হবে না। তো গ্রাফটাকে যদি আমি স্টাডি করি তাহলে আমি দেখব এই যে কার্বন থেকে যদি আমি ফ্লুরিন অবধি যাই, কার্বন থেকে যদি ফ্লুরিন অবধি যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ কোয়াইট ফ্ল্যাট গ্রাফ। হ্যাঁ, তাতেও কমছে কিন্তু ফ্ল্যাট আছে, ইউ হ্যাভ টু এগ্রি উইথ মি, ফ্ল্যাট আছে কম্পেয়ার টু লিথিয়াম বেরিলিয়াম অ্যান্ড বোরন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনের গ্রাফটা যেটা আছে ওটা কি আছে, এটা ফ্ল্যাট আছে। তাহলে হোয়াট ক্যান বি দ্য পসিবল ফ্যাক্টর দ্যাট ইজ প্লেইং এ রোল ওভার ইয়ার? ফ্ল্যাটটা কেন আছে? বলতে পারো চলো স্যার একটা একটা করে ফ্যাক্টর দেখি তাহলেই বেরিয়ে যাবে, একদম ঠিকই আইডিয়া আছে, চলো একটা একটা করে দেখি। নিউক্লিয়ার চার্জের জন্য সাইজ কমা উচিত ছিল, একই রেটে কমা উচিত ছিল, সেটা হয়নি, তো কাটা, এটা তো আমার বেরিয়ে গেছে, অলরেডি ইউ হ্যাভ ডিসকাস দিস, তাই তো? নিউক্লিয়ার চার্জের জন্য সাইজ কমা উচিত ছিল, সাইজ কমেছে, কিন্তু ফ্ল্যাট কেন? তার মানে অতটা কমেনি, যতটা কমার কথা ততটা কমেনি। কেন কমেনি? এটা তো এটা তো ওটা রিজন হতে পারে না, কমা উচিত ছিল। তো বলতে পারো স্যার সেল বাড়লে তো সাইজ বাড়বে, কিন্তু সেল তো বাড়েইনি, ইট ইজ এ পিরিয়ড, হাউ ক্যান সেল ইনক্রিজ? নেক্সট আমি যদি এটাতে যাই, শিল্ডিং এফেক্ট, শিল্ডিং এফেক্ট কোথা থেকে আসবে? এখানে কি ডিএফ আছে? ডিএফ তো আসেনি এখানে, এখানে তো বাবা এস আর পি দিয়েই সব হয়ে গেছে, তাই না? তুমি প্রতিটা ইলেকট্রনিক কনফিগারেশন যদি লেখো এখানে কিন্তু এস আর পিতেই আছে। ইউ আর টকিং অ্যাবাউট সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডে তো ডি আসেই না, থার্ড পিরিয়ডেও আসে না, ফোর্থ পিরিয়ডে যখন আসবে তারপরে ফার্স্ট ডি আসবে ইলেকট্রন। সো শিল্ডিং এফেক্টের প্রশ্নই আসছে না, ডিআরএফ আসেনি, আসছে না। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন, হ্যাঁ ভ্যালেন্স ইলেকট্রন তো বেড়েছে, ভ্যালেন্স ইলেকট্রন এখানে বেড়েছে, রাইট রাইট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ভ্যালেন্স ইলেকট্রন কি হয়েছে? বেড়েছে। তাহলে আমার যদি ভ্যালেন্স ইলেকট্রন বাড়ে তাহলে একটা একটা করে ইলেকট্রন ওই আউটার মোস্ট শেলে বাড়ছে, তাদের মধ্যে রিপালশন হবে না? হাউ ক্যান টু ইলেকট্রনস লিভ টুগেদার? ইটস নট পসিবল। ঠিক আছে, নেচার হ্যাজ নট মেড দেম লাইক দ্যাট। সো সেখানে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রন যেই বাড়বে তখন কি হবে দেখো, ইন্টার ইলেকট্রনিক রিপালশন, ইন্টার ইলেকট্রনিক রিপালশন, ইন্টার ইলেকট্রনিক রিপালশন কি হবে? বাড়বে। ইন্টার ইলেকট্রনিক রিপালশন যখনই বাড়বে এটা কি করবে? টেন্ডস টু ইনক্রিজ সাইজ। তো ইনক্রিজ ফাইনালি হচ্ছে না, সো কি হচ্ছে? সো রেট অফ
decrease of size is less. So rate of decrease of size is less. আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, আমার মনে হয় না কোনো ডাউট আছে, ডাউট থাকলে ডেফিনেটলি বলবে, বাট আই গেস দিস পার্ট ইজ ক্লিয়ার, রাইট? চলো, সো রেট অফ ডিক্রিজ অফ সাইজ কমিয়ে দিচ্ছে কেন? এই ইন্টার ইলেকট্রনিক রিপালশন এখানে খেলে যাচ্ছে ভাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট যাব গ্রুপে কি হচ্ছে, ঠিক আছে? পিরিয়ড হয়ে গেল, এবার যাব গ্রুপ। চলো, ডাউন দ্য গ্রুপ। সো আগে তো আমাদের গ্রাফ এঁকে নিতে হবে, এখানেও আমি তো গ্রাফটা আগে সবার আগে এঁকে নিই, তারপরে উই ক্যান গো ফর এক্সপ্লেনেশন। চলো, রেডিয়াস এখানে জেড। ডাউন দ্য গ্রুপ মানে পিরিয়ড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। সো প্রথমে আমরা শুরু করব এখানে লিথিয়াম দিয়ে, তারপরে আসছে তোমার সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম, তারপরে আসছে পটাশিয়াম, তারপরে আসছে রুবিডিয়াম, তারপরে আসছে এখানে সিজিয়াম। সো দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ান কম্পেয়ার টু দ্য আদার ওয়ান। বেসিক্যালি দেখো, এখানে উই আর টকিং অ্যাবাউট গ্রুপ। সো গ্রুপে ডেফিনেটলি তুমি বলতে পারো জেড বাড়ছে। তো জেড যখনই বাড়ে মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তো জেড যখনই বাড়ে, তাই তো, গ্রুপে নিউক্লিয়ার চার্জ বাড়বে, তো লিথিয়ামের পরে সোডিয়াম, নাম্বার অফ প্রোটনস বাড়ছে, জেড বাড়ছে, ঠিক আছে? ফার্স্ট কথা হলো জেড বাড়ছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে এখানে শেলও বাড়ছে, শেলও বাড়ছে। জেড বাড়লে সাইজ কমে, তাই তো? জেড বাড়লে, তাই গেল, জেড বাড়লে আমাদের, আমরা পড়েছি ভালো করে, জেড বাড়লে কি হয়? সাইজ কমে, কিন্তু শেল বাড়লে সাইজ বাড়ে। তো এখানে দুটো এফেক্ট, দুটো ফ্যাক্টর একসাথে কাজ করছে, জেড বাড়ছে, শেল বাড়ছে। কিন্তু মাথায় রাখবে গ্রুপের কেসে এফেক্ট অফ increase of shell is more. তো যেহেতু শেলের ইনক্রিজের এফেক্টটা বেশি, তো সেই জন্য কি হবে আমার therefore সাইজ কি করবে? সাইজ বাড়বে। ক্লিয়ার হয়েছে? সাইজ বাড়বে, তো শেল বাড়লে সাইজ বাড়বে, ঠিক আছে? তো যদি সাইজ বেড়ে যায়, তাহলে এখানেও আমাদের একই রকম একটা জিনিস নোটিস করতে পারছি যে এই জায়গাটাতে রেট অফ ইনক্রিজ অফ সাইজ কিন্তু অতটা বেশি না। কিন্তু এদের সবার কিন্তু ভ্যালেন্স শেল কনফিগারেশন সেম। কেন? এরা একই গ্রুপে আছে, এরা একই গ্রুপে আছে, তার মানে এদের ভ্যালেন্স শেল কনফিগারেশন সেম। ধরো লিথিয়াম, লিথিয়াম মানে 3টে ইলেকট্রন, 1s2 2s1, এটার মানে 11 ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s1। সিমিলারলি এটার ফাইনাল হলো 4s1, এটার ফাইনাল হলো এক্সকিউজ মি 5s1, আর এটার ফাইনাল হচ্ছে হলো 6s1। তার মানে সবার আউটার ইলেকট্রনিক কনফিগারেশনই সেম। তার মানে এখানে ভ্যালেন্স ইলেকট্রন তো বাড়েনি অথবা কমেও নি, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের গল্প তো এখানে নেই। তাহলে এখানে আর কি আছে? শেল আই হ্যাভ কনসিডার্ড, জেড আই হ্যাভ কনসিডার্ড, ভ্যালেন্স ইলেকট্রন গল্প নেই। তাহলে আর একটা জিনিস বাকি আছে, দ্যাট ইজ শিল্ডিং। এবার পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা লিখি, তাহলে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে হলো আর্গন 4s1। এই 4sটা ফিল না হওয়ার আগে তো 3D আসে না, 4sটা ফিল না হওয়ার আগে 3D আসে না, কিন্তু 5s-এর আগে তো এখানে D ঢুকে যায়, এখানে D ইলেকট্রন ঢুকতে থাকে 5s-এর আগে, এখানেও D ইলেকট্রন ঢুকতে থাকে। দুই জায়গাতেই এখানে কি হয়? D ইলেকট্রন ঢুকতে থাকে।
ব্যাস আর কি বলবো বলো, যেই ডি ঢোকা চালু হয়, ডি ডাজন্ট টেক কেয়ার অফ মি অ্যাজ এ নিউক্লিয়াস হ্যাজ টু লুক ফর দিস এস অ্যান্ড আই অ্যাট্রাক্ট দিস এস এ লিটল বিট মোর দেন আই শুড হ্যাভ, অ্যান্ড তাতে কি হচ্ছে, এসগুলো আমার কাছে চলে আসছে অ্যান্ড আই মেক মাই সাইজ লিটল বিট লেসার, মাই টোটাল সাইজ, তাই তো, আমার ফ্যামিলি সাইজ একটু কমে যায়। তাহলে কি লিখবো এখানটা আমি, লেখো এরকমভাবে লেখো, লেখো rate of increase of size is less because of poor shielding of d orbitals. Orbital মানে কি, orbital মানে the space where probability of finding negative charge is maximum, তার মানে orbital মানে ইলেকট্রন বেসিক্যালি। সো তো যেখানে d অরবিটাল থাকবে ইট উইল কজ পোর শিল্ডিং, আর এই এফেক্টটা তখন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো পোর শিল্ডিং কি করে, সাইজটাকে একটু কমানোর চেষ্টা করে, পেরে উঠছে না, আমরা দেখতে পাচ্ছি এখানে পেরে উঠছে না, আবার চেষ্টা করেছে ভাই, চেষ্টাটা ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে। তো চেষ্টা করেছে ডি ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমরা বেসিক ব্যাপারটা তো শিখে গেলাম। এবার আর একটা জিনিস আসছে কি, ট্রানজিশন এলিমেন্টস। এই জায়গাটাতে একটু আলাদা করে আমাদের পড়তে হবে। ট্রানজিশন এলিমেন্টস। সো যদি ট্রানজিশন এলিমেন্ট সম্বন্ধে পড়ি, আমরা জানি যে দেখো যত জেড বাড়বে, এমনিতে নর্মালি কি হবে, যত জেড বাড়বে, ঠিক আছে, অ্যাক্রস পিরিয়ডে যত জেড বাড়বে তত সাইজ কি হবে, জেড বাড়া মানে অ্যাট্রাকশন বাড়া মানে সাইজ কমা। তো আমরা কি লিখব, পিরিয়ডে যত জেড বাড়বে তত সাইজ কমবে, ঠিক আছে, ক্লিয়ার এটা আই গেস। আচ্ছা, এবার সাইজ তো কমলো, তারপর তাহলে ট্রানজিশন আলাদা করে পড়ছি কেন, তাহলে একটু ট্রানজিশন সিরিজটা বুঝি। আমরা ফার্স্ট যে আমাদের ট্রানজিশন সিরিজটা হয় সেটা ফোর্থ পিরিয়ডে হয়, ফোর্থ পিরিয়ড, ঠিক আছে, যেখানে আমরা স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করি, তারপরে টিটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপরে কোবাল্ট, নিকেল, তাই তো, কোবাল্টের পরে নিকেল, 26, 27, 28, 29 হলো কপার, আর লাস্টে হলো জিঙ্ক। তো স্ক্যান্ডিয়াম মানে কটা ইলেকট্রন, 21 ইলেকট্রনস। তাহলে এখানে কি হবে, আর্গন হচ্ছে 20টা ইলেকট্রন, আমি শিখিয়ে দিয়েছি তোমাদের এগুলো কি করে করতে হবে। আর্গন হচ্ছে 18 ইলেকট্রন, কটা হয়ে গেল, হিলিয়াম, নিয়ন, আর্গন, মানে 3টে পিরিয়ড শেষ, পরেরটা শুরু হবে 4s দিয়ে, আর 3টে ইলেকট্রন ঢোকাতে হবে, 4s2 3d1 আর্গন, ঠিক আছে। এটা স্ক্যান্ডিয়াম। চলো তারপরে কে আছে, টিটানিয়াম কি, এখানে আর্গন থাকবে, এটা কি হবে 4s2 3d2, বারে কি আর আর্গন লেখার দরকার আছে, ওটা তোমরা লেখো, আমি আর লিখছি না, ঠিক আছে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এইটুকু আগে করে নিই। সো এখানে তাহলে কি হবে 3d3, ক্রোমিয়াম হ্যাজ অ্যানামালাস কনফিগারেশন, আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে, সো দিস উইল বি 3d5, ম্যাঙ্গানিজ ইজ অলসো 3d5, ঠিক আছে। এটাতে তোমার 4s1 হয়ে যায়, এটা 4s2ই থাকে, ঠিক আছে। এত অবধি আমাদের মোটামুটি একটা জায়গা অবধি করলাম। এবার দেখো এখানে যদি আমি এখান থেকে নামি, ঠিক আছে, ক্রোমিয়াম অবধি যদি নামি, ঠিক আছে, ক্রোমিয়াম অবধি যদি নামি, তাহলে আমরা কি দেখতে পাবো, আস্তে আস্তে করে ডি ইলেকট্রন বাড়ছে, কি বাড়ছে, ডি ইলেকট্রন বাড়ছে। যেহেতু ডি ইলেকট্রন বাড়ছে, তাহলে এখানে একটা পুওর শিল্ডিংয়ের একটা ব্যাপার আছে, ঠিক আছে। সো এখানে সাইজ কিন্তু অ্যাকচুয়ালি যত বাড়ছে আমার
কি বলবো ওটাকে, সরি, নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে তত সাইজ আমার কমা উচিত, ঠিক আছে, সাইজ আমার কমা উচিত, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে সাইজটা যতটা কমার কথা ততটা কি কমবে? না, ততটা কমবে না। ডেফিনেটলি পুয়ার শিল্ডার সাইজ কমবে, নো ইস্যুস, বাট খুব একটা বেশি কিন্তু সাইজ কমে না এখানে, মানে ইটস নট লাইক দ্য আদার ব্লক, ঠিক আছে, মানে ধরো আগেরটা যেটা করেছি আমরা এটার মতো সাইজ কিন্তু এখানে কমে না। কেন কমে না? দ্য রিজন ইজ এই যে ডিগুলো অ্যাড হয়, ঠিক আছে, ডি আর নট ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। ডি তো ডাজেন্ট টেক কেয়ার অফ মি, ভাই আমি কি অ্যাট্রাক্ট করবো ডিকে, আগেই ডিসাইডেড। ডি আর পুয়ার শিল্ডার্স, তো ডিকে তো খুব একটা অ্যাট্রাক্টই করি না, তো ডি বাড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, ডি বাড়িয়ে খুব একটা কোনো লাভ হয় না, বাড়াচ্ছ বাড়াও, খুব একটা লাভ হবে না, আমি অ্যাট্রাক্টই করবো না। তো আমি যদি অ্যাট্রাক্টই না করি, যতটা সাইজ কমার কথা ততটা সাইজ কমবে না। তো আমি এরকম লিখতে পারি, ডি ইলেকট্রনস আর নট না লিখে এভাবে লেখো, d electrons are poorly attracted by nucleus, ঠিক আছে। so decrease in size is slight, মানে খুব একটা বেশি হবে না, ঠিক আছে। প্রতিটা পার্টে দেখো, কেমিস্ট্রিতে তোমাকে প্রতিটা পার্টে বেসিক জায়গাটা তোমায় বুঝতে হবে, প্রতিটা পার্ট যা ফ্যাক্ট পড়ছো ওটা রিজন পড়তে হবে। মনে তখনই থাকবে যখন সেটার পিছনের কারণ জানো, তুমি পিছনের কারণ জানো না, ফ্যাক্টের পর ফ্যাক্ট মুখস্থ করছো, দেন দেয়ার উইল বি ডিজাস্টার, ঠিক আছে, কারণটা জানতে হবে, তাহলে এভরিথিং ইজ কুল। নাও দেখো, ক্রোমিয়াম থেকে তারপর থেকে, ক্রোমিয়ামের পরে থেকে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং ইনফ্যাক্ট আয়রন অবধি, আমি যদি আয়রনেরটাও লিখি এখানে, মানে এখানে 3d6 আসছে, ঠিক আছে। সো ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ, তাহলে ক্রোমিয়াম থেকে, এটা এখানে দাগ দিয়ে দিলাম, পুরো ব্যাপারটা মিটে গেল। ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ এই যে পার্টটা, ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস হচ্ছে, এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছিল জেড বাড়ছে, তাহলে কি হয়, সাইজ কমা উচিত, ঠিক আছে, ব্যাপারটা বোঝো, জেড বাড়ছে সাইজ কমা উচিত। কিন্তু তার সাথে আর একটা জিনিসও তো হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন বলবো না, ইলেকট্রন বাড়ছে বলবো, ঠিক আছে, ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রন বাড়া মানে রিপালশান বাড়া, তাহলে রিপালশান বাড়ছে। সো রিপালশান বাড়লে সাইজ কি হবে, বলবে স্যার সাইজ তো বাড়বে, ডেফিনেটলি সাইজ বাড়বে, রিপালশান বাড়লে তো সাইজ বাড়ে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। রিপালশান বাড়লে সাইজ বাড়বে, ঠিক আছে। কিন্তু এখানে দুটো এফেক্ট, আগেরটাতেও কি একই জিনিস হচ্ছে না, হচ্ছে, কিন্তু ফাইনালি সাইজ কমছে, কিন্তু এখানে দুটো এফেক্ট একে অপরের সঙ্গে অলমোস্ট ইকুয়াল থাকে। তাহলে এখানে আমি বলতে পারি ক্রোমিয়াম থেকে আয়রন অবধি আমরা লিখতে পারি সাইজ অলমোস্ট রিমেন সেম, ঠিক আছে। কি লিখবে দেখো, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ অবধি সাইজ অলমোস্ট রিমেন্স সেম, ঠিক আছে। সরি ফর দ্য ফ্লিকারিং। ক্লিয়ার হলো সবার কাছে? এটা কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার আরও কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা পড়বো, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, আশা করি সবার লেখা হয়ে গেছে। আমরা আয়রন অবধি করেছি, এবার আয়রনের পরে কে আসে, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, কপার, রাইট। এইখানটায় কি হবে, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, কপার, চলো। সো এই আয়রন থেকে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই এরিয়াতে কি হচ্ছে, ইলেকট্রন বাড়ছে, মানে রিপালশান বাড়ছে,
তাহলে সাইজ বাড়া উচিত। হ্যাঁ, তো বলবে আগের বারও তো সাইজ বাড়ছিল, সরি রিপালশন হচ্ছিল, সাইজ তো বাড়েনি, সেম ছিল। কিন্তু দেখো এবার ইলেকট্রন অনেক বেশি বেড়ে গেছে। আগের বার অবধি যতগুলো ইলেকট্রন ছিল তার রিপালসিভ ফোর্সকে কাউন্টার ব্যালেন্স কে করছিল? ইনক্রিজ অফ ইনক্রিজ অফ নিউক্লিয়ার চার্জ। তো যেহেতু ইনক্রিজ অফ নিউক্লিয়ার চার্জকে কাউন্টার ব্যালেন্স হয়ে যাচ্ছিল, সাইজ সেম থাকছিল, কিন্তু এবার তো ইলেকট্রন আরও বেড়ে যাচ্ছে। তাহলে এবার কি হবে? এবার এটা ডমিনেট করবে, দিস ডমিনেটস। সো এটা যদি ডমিনেট করে তাহলে এখানে কি হবে? সাইজ বাড়বে। ঠিক আছে, তাহলে প্রথম হাফে সাইজ কমলো, তারপরে 2-3টে এলিমেন্টের জন্য সাইজ সেম থাকলো, তারপরে সাইজ বাড়লো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এই যে ট্রানজিশন এলিমেন্টের যে এটা লাস্ট ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট। কেন? আমি যদি দেখি ট্রানজিশন এলিমেন্ট কোথা থেকে শুরু করেছিলাম, স্ক্যান্ডিয়াম থেকে আমি এসেছি জিঙ্কে। আর এই প্রতিটাতে কি হয়েছে, 3D1 থেকে 3D10 অবধি এসছে। তারপরে তো আর ডি ভরবে না, তাহলে কি আর ডি ব্লকে থাকবে? একদম থাকবে না। তাহলে এখান থেকে এখান অবধি যেটা যাচ্ছে এটাকে ডি ব্লক বলা হয়। এটা হলো লাস্ট এলিমেন্ট অফ ডি ব্লক। সাথে আর একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে হলো এটাতে কোন ডি ভরেছে? এটাতে 3D ভরেছে, তাই জন্য এটাকে 3D ট্রানজিশন সিরিজ বলা হয়। ঠিক আছে, এটাকে 3D ট্রানজিশন সিরিজ বলা হয়। ক্লিয়ার আছে এটা আই গেস সবার কাছে? এবার একটু একটু করে এগোচ্ছি। দেখো একটা একটা জিনিস করে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রতিটা ফ্যাক্ট পড়ছি, তার অ্যাবসলিউট রিজনস পড়ছি। ঠিক আছে, যেটা এক্স্যাক্ট রিজন সেটা আমরা পড়ছি। তাহলে আমরা যদি বারবার এইভাবে পড়তে থাকি আমাদের একদম সুপার ক্লাস প্রিপারেশন থাকবে। ঠিক আছে, সো 3D1 থেকে 3D10 অবধি। ঠিক আছে, আমার সাইজ প্রথমে কমছে, তারপরে সেম থাকছে, তারপরে বাড়ছে। আচ্ছা, এই যে লাস্ট এলিমেন্ট এটা 3D ট্রানজিশন। এরপরে ধরো জিঙ্কের পরে তোমার আছে হলো সিডি ক্যাডমিয়াম, তারপরে আছে তোমার Hg মার্কারি। সো দিস ইজ 4D10, দিস ইজ 5D10। ঠিক আছে, সো এই সবকটার যে D10 কনফিগারেশন এলিমেন্টগুলো থাকে এখানে কিন্তু হঠাৎ করে একটু বেশি সাইজটা বাড়ে। ঠিক আছে, সাইজ কিন্তু বেড়ে যায়, লাস্ট এলিমেন্টে সাইজ কিন্তু একটুখানি বেশিই বাড়ে। রিজন ইজ ভেরি সিম্পল, লট অফ ইলেকট্রনস হ্যাভ কাম ইন। সো লট অফ ইলেকট্রনস আসার জন্য রিপালশনটা অনেক বেশি হচ্ছে, সাইজটা বাড়বে। ঠিক আছে, আর এখানে খুব একটা বেশি কিছু বলার নেই আমার। সো মোর অর লেস দিস পার্ট ইজ ডান। এবার যখন 3D, এই প্রথমটা কি সিরিজ ছিল 3D, তারপরেরটা তাহলে কি হবে 4D, তারপরেরটা কি হবে 5D। তাহলে এটার সম্বন্ধে একটু কিছু বলার আছে। কি বলার আছে দেখি। দেখো এই 3Dর পরে কি আসে? 4D আসে। 3Dর পরে 4D সিরিজ আসে, আর তারপরে আসে 5D। এই 5Dর আগে না 4F আসে। এই 5Dর আগে কি আসে? 4F আসে। এখানে কোনো F আসে না, এখানে কোনো F আসে না, নো F। ঠিক আছে, 3Dর পরে 4D যখন আসছে কোনো F আসে না। F আসে কোথায় গিয়ে? 5D আসার আগে F আসবে। ঠিক আছে, কারণ 5D আসে হলো 6th পিরিয়ডে। দেখো এই 3Dটা কোন পিরিয়ডে ছিল ভাবো? 4 পিরিয়ড, এটা 5 পিরিয়ড, এটা 6 পিরিয়ড। তো 6th পিরিয়ডে যখন যাচ্ছ তখন থেকে কিন্তু F আসা শুরু হচ্ছে, 7th পিরিয়ডে F থাকবে। তো এই 3D থেকে 4D মানে কি শেল বাড়ছে। এই সিরিজ থেকে যখন এই সিরিজে নামবে তখন কিন্তু সাইজ বাড়বে। কেন? শেল বাড়ছে বলে সাইজ বাড়বে। বাট হোয়াট হ্যাপেন্স টু দিস ওয়ান? এখানেও তো শেল বাড়ছে, বাট হোয়াট অ্যাবাউট দিস 4F ইলেকট্রনস? দিস F গাইজ আর নট অ্যাট অল অ্যাট্রাক্টেড বাই মি। আমি একেবারেই এফদের পছন্দ করি না। আই এম এ নিউক্লিয়াস, আই ডোন্ট লাইক F। তাহলে আমি কি করব? আমি কিন্তু বাইরের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করব। বাইরের ইলেকট্রনকে যখনই অ্যাট্রাক্ট করব, যেহেতু আমি Fকে পছন্দ করি না, তখন কিন্তু অ্যাটম ছোট হয়ে যাবে। সো এই 3D থেকে 4D সাইজ তো বাড়বে শেল বাড়ার জন্য, কোনো অসুবিধা নেই, কিন্তু 4D থেকে 5D সাইজ অলমোস্ট রিমেন্স সেম। কেমিস্ট্রির একটা ভালো জিনিস আছে, ইট কোয়াইট রিজেম্বলস হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে, যদি একটু এভাবে পড়া যায় তাহলে একটু ইজি হবে আমার মনে হয় সাবজেক্টটা। আচ্ছা, তাহলে আমরা এখানে এটার কারণটা কি? কারণ হলো পুয়ার শিল্ডিং।
of f orbital। ঠিক আছে, আশা করি এত অবধি ক্লিয়ার করতে পেরেছি। আমরা এখনও অ্যাটমিক সাইজ পড়ে চলেছি। আমি জানি হয়তো একটুখানি জিনিসটা কি বলবো হিস্টেরেসিস টাইপের হচ্ছে, বাট জাস্ট আর একটু ব্যাস, তাহলে আমাদের অ্যাটমিক সাইজের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। প্রতিটা রিজন ভালো করে পড়ানো হচ্ছে এবং তোমরাও কিন্তু এটা বারে বারে ভালো করে নোটসটা নেবে এবং রিভাইজ করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা পড়ব আয়নিক রেডিয়াস। ঠিক আছে, চলো। একদম ইজি জিনিস, কোনো চাপ হবে না, একদম সিম্পল। এবার সোডিয়াম। সোডিয়াম মানে কি? সোডিয়াম মানে হলো যদি আমরা নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, দ্যাট ইজ 281। এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এটা হবে সোডিয়াম প্লাস, তাহলে এটা হবে 2,8। ঠিক আছে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা হবে। তাহলে এখানে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি সোডিয়াম থেকে যখন সোডিয়াম প্লাস হচ্ছে তখন নাম্বার অফ শেল কি হচ্ছে? নাম্বার অফ শেল কমে যাচ্ছে। যেহেতু নাম্বার অফ শেল কমে যাচ্ছে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যেহেতু নাম্বার অফ শেল কমে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এনি ক্যাটায়ন। ঠিক আছে, মাথায় রাখবে এনি ক্যাটায়ন। আমি আরেকভাবে এক্সপ্লেন করে দেবো, ক্যাটায়ন ইজ সাইজ ইজ লেসার দ্যান নিউট্রাল অ্যাটম। যদি শেল না কমতো, এরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে, দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে হবে অ্যালুমিনিয়াম প্লাস। তাহলে কি হবে? লেটস সি দিস। প্রোটন অফ অ্যালুমিনিয়াম ইজ 13, ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম ইজ 13। এখানে প্রোটন হবে 13, বাট ইলেকট্রন একটা কম, ইলেকট্রন হবে 12। ঠিক আছে, এবার কি হবে? দেখো, আগের বার 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছিল, এবার 13টা প্রোটন 12টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। থিঙ্ক লাইক এ টাগ অফ ওয়ার সিচুয়েশন, থিঙ্ক লাইক এ টাগ অফ ওয়ার সিচুয়েশন। 13টা ইলেকট্রন 12টা ইলেকট্রনকে খুব জোরে জোরে ধরে টানবে, খুব জোরে ধরে টানবে, রাইট? এবং সেটার জন্য কিন্তু এই ক্ষেত্রেও অ্যালুমিনিয়াম প্লাসের সাইজ অ্যালুমিনিয়ামের থেকে কম হবে। সো ক্যাটায়ন ইজ লেস দ্যান নিউট্রাল অ্যাটম। বোঝা গেছে? আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা যাব অ্যানায়নের কেসে। সো অ্যানায়ন কি করে বুঝবো? চলো, অ্যানায়ন। অ্যানায়নে আমরা নেব Cl আর এখানে নেব Cl মাইনাস। সো এটা হলো 287, আর এখানে দেখো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার মানে এটা হয়ে যাবে 288। অনেকভাবে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। ইজিয়েস্ট ওয়ে টু এক্সপ্লেন, ভ্যালেন্স ইলেকট্রন বেড়ে যাচ্ছে, রিপালশন বেড়ে যাচ্ছে। দ্য অনলি চেঞ্জ ইন দিস টু ইজ দিস ওয়ান, ভ্যালেন্স ইলেকট্রন বেড়ে যাচ্ছে, রিপালশন বেড়ে যাচ্ছে, তাহলে রিপালশন বেড়ে গেলে সাইজ বাড়বে। অ্যাট্রাকশন বেড়ে গেলে সাইজ কমবে, রিপালশন বেড়ে গেলে সাইজ বাড়বে। বারবার বলতে থাকো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল। এখানে দেখো, ইউ ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন নাম্বার অফ শেলস। ভ্যালেন্স ইলেকট্রন বাড়ছে, সো ডেফিনেটলি রিপালশন বাড়বে, সাইজ বাড়বে। সো আমরা বলতে পারি অ্যানায়ন ইজ মোর দ্যান নিউট্রাল অ্যাটম। ঠিক আছে, অ্যানায়ন ইজ মোর দ্যান নিউট্রাল অ্যাটম। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ আইসো ইলেকট্রনিক আয়ন্স। আইসো ইলেকট্রনিক আয়ন্স, কিছু আয়ন্স হয় যাদের নাম্বার অফ ইলেকট্রন সেম, যেরকম ধরো N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, Mg2 প্লাস অথবা Al3 প্লাস। তোমরা যদি দেখো সবার নাম্বার অফ ইলেকট্রন সেম। দেখো, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, 3 মাইনাস মানে 3টে বাইরে থেকে নিয়েছো, 7 প্লাস 3 কত হচ্ছে? 10। 8টা থাকে, 2টো বাইরে থেকে নিয়েছে, 8 প্লাস 2 কত হচ্ছে? 10। 9টা, একটা 10। 11টা থাকে, একটা ছেড়ে দিয়েছে, 10।
12টা দুটো ছেড়ে দিয়েছে 10, 13টা তিনটে ছেড়ে দিয়েছে 10, ঠিক আছে। সো এখানে 10টা 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 করে ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রন সেম, এদের কি বলা হয় আইসো ইলেকট্রনিক আয়ন্স। যদি ইলেকট্রন সেম থাকে তাহলে নাম্বার অফ শেলস অথবা নাম্বার অফ ইলেকট্রন দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার সেই প্রথম সব থেকে ইম্পর্ট্যান্ট অস্ত্রটা ব্যবহার করতে হবে, দ্যাট ইজ নিউক্লিয়ার চার্জ। ইউ গেসড ইট কারেক্ট। সো নিউক্লিয়ার চার্জ মানে জাস্ট অ্যাটমিক নাম্বার, যেটা অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার যেহেতু সব থেকে বেশি, নিউক্লিয়ার চার্জ বেশি, নিউক্লিয়ার চার্জ বেশি হলে বেশি বেশি অ্যাট্রাক্ট করবে, তাহলে সাইজ ছোট্টও হয়ে যাবে, তাই না। সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম, অ্যান্ড ইট গোজ লাইক দিস। যার নিউক্লিয়ার চার্জ সব থেকে বেশি সে সব থেকে ছোট হবে ইন আইসো ইলেকট্রনিক আয়ন্স। এর উপরে কিন্তু জেই এবং নিটে প্রচুর কোশ্চেন এসছে এর আগে, খুব সিম্পল জিনিস, স্কুল লেভেলেও কোশ্চেন আসে, খুব একটা কোনো হাইফাই কিছু না, ঠিক আছে। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার রাইট নাও। আর একটা জিনিস আমরা এখানে শিখেছি, সেটা মাথায় রাখবে, একটু নিজেরাও ভাবতে পারো, যদি অক্সিডেশন স্টেট বাড়ে তাহলে সাইজ কিন্তু কমছে, ঠিক আছে, দেখে নাও, আশা করি বুঝতে পারবে। সো উইথ দ্যাট উই ফিনিশ আওয়ার অ্যাটমিক রেডিয়াস পার্ট। নেক্সট ক্লাসে আমরা আয়নিক রেডিয়াসও হয়ে গেছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল দিয়ে শুরু করব। চলো, উইথ দ্যাট আই থ্যাংক ইউ গাইজ ভেরি মাচ।